যুক্তরাষ্ট্র ন্যাটো একত্র হয়ে কি রাশিয়াকে হারাতে পারবে? কি আছে রাশিয়ার হাতে? মস্কোর উত্থানই বা কিভাবে? রাশিয়ার অতীত ইতিহাস কি বলে? আলোচনার কেন্দ্রবিন্দু কে এই পুতিন? কি তার অতীত? সুপ্রিয় দর্শক, হাজির হলাম ছুটির দিনের বিষয় সংযোগ নিয়ে। আপনাদের সঙ্গে এই ছুটির দিনে আমি রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। বিশ্বদা, ছুটির দিনে কষ্ট করে এসেছেন, খেয়ে যান। আপনাকে স্বাগতম আমার ধন্যবাদ দর্শকদের। সুপ্রিয় দর্শক, আপনাদের অনেকগুলো কমেন্ট এসেছে, কিন্তু আমরা সময় স্বল্পতার কারণে পড়তে পারি না বলে ক্ষমা প্রার্থী, কিন্তু আপনারা কমেন্ট করবেন। তো আলী নেওয়াজ নামে আমাদের এক দর্শক লিখেছেন, পুতিনের জয় হবে ইনশাল্লাহ। তিনি রাশিয়ান সাপোর্টার বুঝাই যাচ্ছেন। আর আমাদের একজন বিদেশি দর্শক লিখছেন, রতন ওনার নাম, হোয়াট ডু থিঙ্ক মিস্টার পুতিন ইজ কারেক্ট? আই থিঙ্ক পুতিন শুড বি গুডলি টাইটার ফর এভার বাই দিস সিস্টেম পিচ উইল কামস পিচ পুতিন ইজ সিমস নেভার নেগেটিভ ফর দ্য ওয়ার্ল্ড পিস। আজকে আমরা সেগমেন্টটা করেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, কিন্তু রাশিয়ার ইতিহাস নিয়ে, পুতিনকে নিয়ে, কিভাবে রাশিয়ার অতীত ইতিহাস ছিল, জার সাম্রাজ্য ছিল, কিভাবে ভেঙে যাওয়া রাশিয়াকে আবার নতুনভাবে পুনরুত্থান করলেন পুতিন, এইসব বিষয় নিয়ে আলাপ করব। আশা করছি দর্শক ছুটির দিনে আপনারা সবাই মিলে এই অনুষ্ঠানটা দেখবেন। এখন একটা যুদ্ধে 3.5 বছরের বেশি হয়ে গেল, রাশিয়া জড়িয়ে গেছে, যেভাবেই হোক হারাতে পারছেন। জি, তার রাশিয়ার যুদ্ধের ইতিহাসটা কি আসলে, তাদের ইতিহাসটা যদি আমাদের দর্শকদের আপনি একটু কষ্ট করে বলতেন। রাশিয়ার আয়তন হচ্ছে 17 কোটি 10 লাখ বর্গ কিলোমিটার। তার মানে বোঝেন কত বড় একটা দেশ। 17.1 মিলিয়ন বর্গ কিলোমিটারের এই রাশিয়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব হচ্ছে 9000 কিলোমিটার, যা হচ্ছে যদি আপনি ট্রেনে পাড়ি দেন তাহলে সময় লাগে 1 সপ্তাহ। গ্রিনিচ মান সময়ে যদি আমরা দিনের ধরি তাহলে 22 ঘন্টার ডিফারেন্স। এক মাথায় যখন বাজে আপনার সকাল 10টা, আরেক মাথায় তখন বাজে সকাল 8টা, তার পরের দিন সকাল 8টা। হ্যাঁ, তার মানে দেখেন যে কত বৈচিত্র্য। এখন বিষয়টা হচ্ছে কি, রাশিয়া রাশিয়াকে কেউ হারাইতে পারবে না যুদ্ধে। কেন হারাইতে পারবে না, প্রশ্নটা সেই জায়গায়। কিন্তু আমার প্রশ্ন একটা, যে আপনি বললেন রাশিয়াকে কেউ হারাতে পারবে না, এটা কি রাশিয়াতে যে রাশিয়াকে কেউ হারাতে পারবে? বিগত যুদ্ধের ইতিহাস তাই বলে। আপনি এখন তো রাশিয়া ঘর থেকে বের হয়ে অ্যাটাক করছে, রাশিয়াতে যে কেউ জয়ী হতে পারবে না। আপনার যদি আমি এতটুকু আলোচনা বুঝতে পারলাম। দুর্ধর্ষ যোদ্ধা নেপোলিয়ন বোনাপার্ট, সে পারেনি হচ্ছে অ্যাডলফ হিটলার, জার্মানি অ্যাডলফ হিটলার পারে নাই। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস করতে পারেনি কেউ না, এবং প্রত্যেকের বাজেভাবে পরাজয় হয়েছে এই রাশিয়ায় যুদ্ধ করতে গিয়ে। নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়াকে আক্রমণ করে কত সনে? 1812 সনে। 1812 সনে তখনকার সময়ে 6,80,000 সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করে নেপোলিয়ন বোনাপার্ট তার ছিল কি কয়েক মাসের মধ্যে গোটা রাশিয়া দখল করবে। মজার বিষয় হচ্ছে কি, বিনা যুদ্ধে শেষকালে 50,000 সৈন্য নিয়ে এই নেপোলিয়নকে পালিয়ে যেতে হয়েছে রাশিয়া ছেড়ে, বিনা যুদ্ধে। তাহলে বুঝেন যুদ্ধটা হলো কার সাথে? প্রকৃতির সাথে। প্রকৃতির সাথে। এর 130 বছর পরে অ্যাডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ইউরোপের একের পর এক দখল করেছে। অ্যাডলফ হিটলার চেয়েছিল মাত্র 6 সপ্তাহ যুদ্ধ করে সে রাশিয়া দখল করবে। সৈন্য সংখ্যা কত ছিল? 35 লাখ প্লাস। হিটলার পারেনি, বাজেভাবে হিটলারের পরাজয় হয়েছে। এবং বলা হয় জার্মানির পতনই হয় এই রাশিয়া হামলা করার জন্য। মানে এইখানে এই বিষয়টা যদি বলতে যাই তাহলে আমার জার্মানিকে এখানে টেনে আনতে হবে। রাশিয়া থাকতে চাচ্ছে। তো আমরা একটু রাশিয়ার ইতিহাসটা একটু দেখি। পূর্ব স্লাভ জাতি হচ্ছে রাশিয়ার যে বর্তমান ভূখণ্ড, এর সাথে হচ্ছে আপনার ইউক্রেন এবং বেলারুশ, এইগুলো যুক্ত করে যে সাবেক যে সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়ন ছিল স্লাভ জাতি হচ্ছে বসবাস করত। স্লাভ জাতির প্রধান কাজ ছিল কৃষি
পশুপালন 862 সনে এটা হচ্ছে ভাইকিং শাসনের হাতে যায়। রুরিক নভগোরদ তিনি হচ্ছে ভাইকিং শাসনের প্রতিষ্ঠাতা। তার উত্তরপুরুষ যিনি ওলগ কিয়ভ তিনি হচ্ছে ওইখানেই কিয়েভান রাস প্রতিষ্ঠা করে। এর মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্র হিসাবে মানে রাজ্য হিসাবে প্রতিষ্ঠা পায় হচ্ছে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠা পায়। কিন্তু তখন কিন্তু নাম সোভিয়েত ইউনিয়ন ছিল না, ছিল কি যে কিয়েভান রাস। এখন দেখেন এই 988 সনে এই যে রাজা ভ্লাদিমির দ্য গ্রেট বাইজেন্ট তিনি হচ্ছে এই কিয়েভান রাসের যে রাজা তিনি ওই অঞ্চলে খ্রিস্টান ধর্ম প্রচার করেন, কি অর্থোডক্স খ্রিস্টান ধর্ম। এবং যেটা হচ্ছে এর ফলে যে ওইখানে যে ধর্মীয় মূল্যবোধ এবং হচ্ছে যে সংস্কৃতি সেই বলয়টা কিন্তু তৈরি হয়। এই যে কিয়েভান রাস মোটামুটি চলে হচ্ছে 1240 শতক পর্যন্ত। কিন্তু মঙ্গলরা হচ্ছে এই কিয়েভান রাসে আক্রমণ করে কত 1237 শতকে মঙ্গলরা কিয়েভান রাস ধ্বংস করে। মঙ্গলরা কিয়েভান রাস ধ্বংস করার পরে যেটা হচ্ছে কি রাশিয়ার বিভিন্ন অঞ্চলগুলোকে সেটা গোল্ডেন হোর্ড নামে প্রদেশ হিসাবে ভাগ করে শাসন করে। কত বছর শাসন করে? 250 বছর। মঙ্গলরা রাশিয়াকে শাসন করে 250 বছর। এরপরে হচ্ছে কি মঙ্গলদের সাথে মস্কো আস্তে আস্তে চুক্তি করে শক্তিশালী হয়ে এক সময় হচ্ছে কি হয় যেটা 13 শতক থেকে 15 শতক পর্যন্ত হচ্ছে সেই মঙ্গলদের বিরুদ্ধে আবার যুদ্ধে জিতে যায় মস্কো। জিতে হচ্ছে কি রাশিয়ার ভূখণ্ড পুরোটা একত্র করে। সেটা কে? ইভান দ্য গ্রেট। ইভান দ্য গ্রেটকে কি বলা হয়? তৃতীয় ইভান, বংশ পরিক্রমা। এবং চতুর্থ ইভান যিনি ইভান দ্য টেরিবল তিনি হচ্ছে দাবি করে যে এই অঞ্চলের যে সে আনুষ্ঠানিকভাবে নিজেকে জার দাবি করে, মানে জার উপাধিটা সে আনুষ্ঠানিকভাবে তিনি গ্রহণ করে। এবং যেটা হচ্ছে তিনি কিন্তু এই অঞ্চলের যে টাইম অফ ট্রাভেল যে 15 বছর এই সময়টা কিন্তু তার সময়েই হয়। এবং এই জার সম্প্রদায় হচ্ছে কি 3 শতাব্দীর বেশি সময় রাশিয়া শাসন করে। এরপরে তাহলে কি আসে? এরপরে আসে পিটার দ্য গ্রেট, যার নামে হচ্ছে সেন্ট পিটারবার্গ। আচ্ছা, তিনি এসে হচ্ছে সামরিক প্রশিক্ষণ এইগুলোতে সংস্কার আনে, শিল্পায়নের বিষয়ে আসে, রাশিয়ারকে ইউরোপের শক্তিতে পরিণত করে। এই জিনিসগুলো ওনার সময়ে কিন্তু শুরু হয়। শিল্প, সাহিত্য এবং ইউরোপ আলুকায়নের যে চিন্তাধারা, আধুনিক ইউরোপ গড়ে তোলার যে চিন্তাধারা, এইগুলো কিন্তু পিটার দ্য গ্রেটের মানে আধুনিক রাশিয়ার সূচনা। এক্স্যাক্টলি। এরপরেই যেটা হয় কি এরপরে আসে ইউরোপের যে দুর্ধর্ষ সেনা, আচ্ছা, নেপোলিয়ন বোনাপার্ট তিনি হচ্ছে রাশিয়া আক্রমণ করেন। নেপোলিয়ন বোনাপার্টের চিন্তা ছিল যে কয়েক মাসের মধ্যে তিনি রাশিয়া শাসন করবেন, দখল করবেন। কয়েক মাসের মধ্যে রাশিয়া দখল করে হচ্ছে পুরো ইউরোপ তার নিজের ইয়েতে নেবেন। 6,80,000 সৈন্য নিয়ে নেপোলিয়ন হচ্ছে রাশিয়াকে আক্রমণ করে। তখন রাশিয়ার শাসক কি করে, যে জনগণ আছে রাশিয়ার কিন্তু 65% হচ্ছে সাইবেরিয়া। রাশিয়ার পূর্ব দিকে হচ্ছে সাইবেরিয়া, পশ্চিম দিকে হচ্ছে ইউরোপের অংশটা, এখানে হচ্ছে প্রদেশটা। সাইবেরিয়ায় শীতকালে হচ্ছে তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রিতে। আর ফলে যেটা হচ্ছে এই অঞ্চলে লুকোবল খুব একটা নেই। ফলে যখন নেপোলিয়ন আক্রমণ করে তখন কি করে, রাশিয়ার যে লুকোবল, রাশিয়ার সৈন্যরা কি করে, এই লুকোবলকে নিয়ে তারা হচ্ছে পূর্ব দিকে সরে আসে। কোথায়? সাইবেরিয়ার দিকে। আরেকটা কাজ করে, তখন পশ্চিম দিকের যে বাড়িগুলো খালি, সেখানে খাবার আছে, রসদ আছে, সব কিছুই তো আছে। এই বাড়িগুলোতে আগুন লাগিয়ে দিয়ে আসে, যাতে নেপোলিয়নরা আসলে ওইখান থেকে কোনো রসদ সংগ্রহ করতে না পারে, যাতে খাবার সংগ্রহ করতে না পারে, কোনো কিছু যাতে না পায়। এর জন্য রাশিয়ানরাই করে কি তাদের বাড়িগুলোতে জ্বালিয়ে দিয়ে আসে। নেপোলিয়নরা আস্তে আস্তে আগাতে থাকে। এর মধ্যে হচ্ছে কি শীতকাল চলে আসে, রাশিয়ার তাপমাত্রা নেমে যায়। নেপোলিয়নের সৈন্যরা একের পর এক মরে যেতে থাকে। যুদ্ধ করা লাগে নাই। ফলে যেটা হচ্ছে শেষ পর্যন্ত হচ্ছে বেঁচে ছিল নেপোলিয়নের 50,000 সৈন্য। 6 লাখের মধ্যে 6,80,000 সোলজারের মধ্যে। এই 50,000 সৈন্য নিয়ে নেপোলিয়ন কি করে, কোনো পালিয়ে যায়। আচ্ছা, তো এর জন্যই হচ্ছে কি
রাশিয়াকে বলা হয় রাশিয়াকে কেউ হারাতে পারে না, প্রকৃতির কারণে। প্রকৃতি রাশিয়াকে সবসময় একদম protect 2 করে। হাত ভরে দিয়েছে। রাশিয়ার উত্তরে কি আছে? রাশিয়ার উত্তরে আছে আর্কটিক সাগর, যেটা হচ্ছে সারা বছর বরফাচ্ছন্ন থাকে এবং ওইখানে যে যুদ্ধ করার ক্ষমতা কারো নাই, এতটাই বিরূপ রূপ। আর তাহলে পশ্চিমে কি আছে? পশ্চিমে আছে বিশাল পর্বতমালা, এইটা টপকায় যাও যুদ্ধ করার ক্ষমতা কারো নাই। এরপরে হচ্ছে মঙ্গোলিয়া, এরপরে আছে চীন। তো বিষয়টা হচ্ছে যাওয়ার সুযোগ নাই। একই ভুল কিন্তু হ্যাঁ কে করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়? হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বীর দর্পে একের পর এক ইউরোপের দেশ দখল করে গেছে। তো হিটলার মনে করেছিল তার সৈন্য হচ্ছে 35 লাখের বেশি। হিটলার মনে করেছিল কি জাস্ট 6 সপ্তাহের ব্যাপার, রাশিয়া পুরাটা দখল করে ফেলবো। কিন্তু একই ভুল হিটলারও করেছিল। এবং তাহলে হিটলার কি করেছিল? হিটলার ভেবেছিল কি যে এই দিকে তাহলে না গিয়ে একটু পশ্চিম দিকে যাই, কিন্তু শীত যখন পড়ে তখন তো পুরাটাই তো পর্বতমালার সাইড দিয়ে হিটলার সোলজার পাঠিয়েছে। সে দেখা গেছে যে বসন্তকালে সোলজার পাঠিয়েছিল, কিন্তু যেতে যেতে শীতকাল ওই সব সোলজার মরে শেষ। মানে নেপোলিয়ন তো বাজেভাবে পরাজিত হয়েছে এবং যেটা হচ্ছে হিটলারও কিন্তু বাজেভাবে পরাজিত হয়েছে। এরপরে রাশিয়ার শুধু একের পর এক উত্থান। এখন দেখেন যে 1917 সনে হচ্ছে কি হয়? রুশ বিপ্লব। হ্যাঁ, রুশ বিপ্লব হয়। কবে? 1917 সনের ফেব্রুয়ারিতে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে রুশ বিপ্লব শুরু হয় এবং অক্টোবরে হচ্ছে লেনিনের নেতৃত্বে বলশভিকরা ক্ষমতা দখল করে। পরাজয় হয় কার? দ্বিতীয় নিকোলাস। তিনি হচ্ছে পদত্যাগ করেন। মানে দ্বিতীয় নিকোলাস ছিল মনুসেভিকদের পরাজয় হয় আর বলশেভিকদের জয় হয়। এইখানেই হচ্ছে এর মধ্য দিয়ে যে লেনিন কিন্তু প্রতিষ্ঠা করেন পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এরপরে হচ্ছে স্টালিনের যুগ শুরু হয়। স্টালিনের যুগে হচ্ছে দ্রুত শিল্পায়ন হয় এবং ভয়ঙ্কর দমন নীতিও কিন্তু তার আমলেই শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাজি বাহিনী, একটু আগেই বললাম। এরপরে হচ্ছে কি শুরু হয় কি শীতল যুদ্ধ। শীতল যুদ্ধ কত সনে শুরু হয়? মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই। এই শীতল যুদ্ধের যখন একদম পিক পর্যায়ে, তখন হচ্ছে রাশিয়া হচ্ছে কি করে 1900 কত সন 1979 হচ্ছে শীতল যুদ্ধের পিক পর্যায়ে। তখন রাশিয়া চিন্তা করে কি রাশিয়া যদি ধ্বংস করে দেয় তাহলে কি হবে। তো রাশিয়া এমন এক প্রযুক্তি উদ্ভাবন করে যে রাশিয়াকে যদি ধ্বংস করে দেয় সে রাশিয়া কোনো তার শত্রু রাখবে না, সব শত্রুকে সে ধ্বংস করে দিবে। সেটা কি হচ্ছে ডেড হ্যান্ড। সে হচ্ছে 1985 সনে হচ্ছে যেটা হচ্ছে আধা স্বয়ংক্রিয় ডিভাইস ডেড হ্যান্ড চালু করে। এখন দেখেন তাহলে আসি রাশিয়ান ফেডারেশনের পতন হয় কি সেই জন্যে যে তখন হচ্ছে যে পেরেস্ট্রাইভা এবং গ্লাসনিস্ত সংস্কারের ফলে হচ্ছে রাশিয়া কি হয় রাজনৈতিক স্বাধীনতাগুলো বেড়ে যায় এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। এইটা পশ্চিমাদের মেকানিজম ছিল, এটা কিন্তু অবশ্যই গর্বাচোভ বুঝতে পারে নাই। না, ঠিক আছে। এবং এখানে মাত খাইছে এই জাতীয়বাদের উত্থানে 1951 সালে হচ্ছে রুশ ফেডারেশনের সোভিয়েত ইউনিয়ন বা ভেঙে যায়। কি হয়? গড়ে ওঠে কি রাশিয়ান ফেডারেশন। প্রথম প্রেসিডেন্ট হচ্ছে বরিস ইলিয়েতসিন। তিনি হচ্ছে 2000 সন পর্যন্ত ছিল। এরপরই ক্ষমতায় আসে পুতিন কে ছিল? যে ওই বরিস ইলিয়েতসিনের সময় যে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি, এই কেজিবির প্রধান ছিল ভ্লাদিমির পুতিন। এই ইলিয়েতসিন কিন্তু সে ছিল একটা পুতুল সরকারের মতো আর কি। মানে মাফিয়ারা চালাতে হচ্ছে গোটা দেশ আর সে ছিল একটা পুতুল। মাফিয়াদের বিরুদ্ধে কিছু বললেই হয়তো কি মানুষকে মেরে ফেলতো, যেই প্রতিবাদ করতো তাকেই মেরে ফেলতো। এই জিনিসটাই পুতিনকে সবচেয়ে বড় স্ট্রাইক করে। কারণ হচ্ছে যখন সমাজতন্ত্রের পতন ঘটার পরে যেটা হয় সবচেয়ে বড় বিপদ হয় কার? শিক্ষকদের। কারণ হচ্ছে কি রাশিয়ার বেশিরভাগ শিক্ষক ছিল নারী, তাদের দেখা গেছে ম্যাক্সিমাম দেহ ব্যবসায় নামতে হয়। এই জিনিসটা পুতিনকে স্ট্রাইক করে। ফলে হচ্ছে কি কেজিবির যে সোর্সগুলো, এই সোর্সগুলোকে পুতিন কাজে লাগিয়ে এর কারণটা বের করার ফলে হচ্ছে কি এরপরে দেখা যায় পুতিন একের পর এক মাফিয়াকে ওই মাফিয়ার বাড়ির সামনে মেরে ফেলে রেখেছে, কিন্তু কেউ বুঝতে পারে না যে এটা কেজিবি করেছে। ফলে ভয়ে এক পর্যায়ে সব মাফিয়ারা পালায় আর পুতিন হচ্ছে রাশিয়ার ক্ষমতা দখল করে। এরপর থেকে কিন্তু রাশিয়ার পিছনে তাকায় নাই।
একের পর এক রাশিয়ার উত্থান। পুতিন যেমন রাশিয়ার অর্থনীতিকে সমৃদ্ধি করেছে, একইভাবে সমৃদ্ধি করেছে কাকে? সামরিক। দেখেন, রাশিয়ায় যুদ্ধ করলে কিছু হয় না, কিসের কারণে? রাশিয়ার যে সামরিক অবস্থা কি আছে রাশিয়ায় 5580টা হচ্ছে পারমাণবিক ওয়ারহেড আছে, 14,000-এর বেশি ট্যাঙ্ক আছে, 27,000-এর বেশি আর্মড ভেহিকেল আছে, 6,000-এর বেশি আর্টিলারি, মাল্টিপল পাওয়ারফুল রকেট লঞ্চার আছে, এগুলো তো আছেই। এয়ারক্রাফট দেখেন, 4,200-এর বেশি এয়ারক্রাফট আছে। এর মধ্যে আছে কি? MiG-29, MiG-31 আছে, সুখোই 35, সুখোই 57, নিউক্লিয়ার কেপেবল Tu-160, Tu-95। এরপরে কি আছে? 60টার বেশি সাবমেরিন আছে, এর মধ্যে 10টার বেশি আছে যেগুলো পারমাণবিক শক্তিচালিত। আরও আছে কি? 50টার বেশি আছে কি ডেস্ট্রয়ার, আছে করভেট, আছে হচ্ছে কি পেট্রোল শিপ। এখন দেখেন, এইখানেই শেষ না, রাশিয়ার হাতে আছে ICBM, যাকে বলে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। সেটা কি হয়? একে মডেল কি? RS-24, RS-28। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে মারতে পারে, যদি একটা মারে তাহলে ফ্রান্সের মতো দেশ উড়ে যাবে। এছাড়া কি আছে? সুপারসোনিক মিসাইল আছে, এভেনগার্ড, কিনঝাল, জিরকন। এগুলো হচ্ছে কি? এগুলো অপ্রতিরোধ্য একটা রাডার ফাঁকি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্র। এরপরে আছে কি? ইস্কান্দার M। এরপরে আছে কি? ক্যালিবার ক্রুজ, যেগুলো হচ্ছে শর্ট রেঞ্জের মিসাইল। একদম ইউক্রেনকে তছনছ করে দিয়েছে যেসব মিসাইল। পৃথিবীতে একবার হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানো হয়েছে এবং একটাই বানানো হয়েছিল, সেটা কে বানিয়েছে? সেটা রাশিয়া বানিয়েছে, এই পুতিনের আমলে। এখন দেখেন, এইখানেই শেষ না, প্রকৃতি রাশিয়াকে একদম 2 হাত ভরে দিয়েছে। রাশিয়াকে যেমন সুরক্ষার ব্যবস্থা করে দিয়েছে, রাশিয়ার যে সাইবেরিয়া অঞ্চল, এটা পুরোটাই হচ্ছে খনিজ। খালি এইখানেই না, শিল্প উৎপাদনে যেমন রাশিয়া শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম, একইভাবে খাদ্য উৎপাদনে অন্যতম। রাশিয়া বছরে হচ্ছে 40 লাখ মিলিয়ন মেট্রিক টন গম রপ্তানি করে নিজের চাহিদা মিটিয়ে। তারপরে আছে জব, ভুট্টা, এইসব তো আছেই। তারপর অন্য যেসব খাদ্য সবজি, সব দিক দিয়েই সম্পূর্ণ। খালি রাশিয়ার কিছু ফল আমদানি করতে হয় অন্য দেশ থেকে, এছাড়া আর কোনো কিছু রাশিয়াকে আমদানি। প্রকৃতির 2 হাত ভরে দিয়েছে একদম একটা দেশকে, এবং যেইটা হচ্ছে কি পুতিনের মতো যোগ্য নেতৃত্বে সেই দেশ হয়ে গেছে কি আরও সুপার পাওয়ারফুল। ফলে যেটা হচ্ছে কি অপ্রতিরোধ্য, শুধু অপ্রতিরোধ্য বললেই হবে না, যে যুক্তরাষ্ট্র যেখানে 2023-24 অর্থ বছরে হচ্ছে তা 2% প্রবৃদ্ধি ছিল, সেইখানে রাশিয়ার প্রবৃদ্ধি ছিল 4%। এখন দেখেন যে সেই এই রাশিয়াকে কি দমানো সম্ভব? সেটাই তো। সুপ্রিয় দর্শক, ছুটির দিনে আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের রাশিয়াকে নিয়ে, রাশিয়ার ইতিহাসকে নিয়ে, রাশিয়ার পতন, উত্থান থেকে পতন, সব কিছু বিভিন্ন জার সাম্রাজ্যের কথা, পুতিনের কথা। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।